নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লর্ড কৃষ্ণা। আজ আপনাদের জন্য আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আমি উপস্থিত হয়েছি। গল্পটির নাম হলো ফিরে এসো প্রাক্তন। শুনতে থাকুন। যথাসম্ভব জোরে গাড়ি চালিয়ে অমলেন্দু আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছালো। ও স্টেশনে ফোন করে জেনে নিয়েছে ট্রেন ঠিক সময়ে আসছে। আজ 15 বছর পর সঞ্চারী তার সাথে দেখা করতে আসছে। সেদিন অমলেন্দু যখন মন ক্ষুণ্ণ হয়ে কলকাতা ছেড়ে চলে এসেছিল, তারপর সঞ্চারী আর কোনোদিন অমলেন্দুর সাথে কোনোরকমভাবে যোগাযোগ রাখার চেষ্টা করেনি। অমলেন্দু আজও জানে না কথা মতো সেদিন সঞ্চারী কেন হাওড়া স্টেশনে যায়নি। অমলেন্দু কয়েকবার সঞ্চারীর বাড়ির সামনে দিয়ে ঘোরাঘুরি করেছে, যদি কোনোভাবে একবার দেখা যায় তাকে, কিন্তু সে যেন চিরতরের অন্তরালে চলে গেছে। সঞ্চারীকে এখন কেমন দেখতে হয়েছে সে চিনতে পারবে তো? তার স্মৃতিতে তো সেই 15 বছর আগের সঞ্চারীর মুখটাই ভাসছে। মনে পড়ে কলেজের বার্ষিক উৎসবে সঞ্চারীর নাথপুথি অনাথবধ কোনো বই ছাড়াই ধারাপ্রবাহ বলে যাওয়া, অথেলো নাটকে দেশদিমেনার অনবদ্য অভিনয়ের কথা। অমলেন্দু দেখলেও ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে। অমলেন্দুর বুক ধরাস ধরাস করছে, শ্বাস প্রশ্বাসের গতি তীব্র থেকে তীব্রতর হয়ে গেছে। অমলেন্দু জানে না তাকে কোন কম্পার্টমেন্টে পাওয়া যাবে, যদিও ট্রেনের এটাই শেষ গন্তব্য। সে তাড়াতাড়ি সব জানলায় উঁকি দিয়ে দেখছে, নেই। তাহলে কি সঞ্চারী আসলো না? কেমন আছো অমলেন্দু? চিনতে পারছো? প্ল্যাটফর্মের মুখে দাঁড়িয়ে আছে সঞ্চারী, চোখে চশমা, যদিও এই 12 বছরে তার চেহারার বয়সের কোনো ছাপ পড়েনি। ও, আমি তোমাকে সামনের দিকে খুঁজছিলাম। অমলেন্দু সঞ্চারীর ছোট্ট সুটকেসটা তুলে নিল। তুমি না আসলেও আমি চলে যেতাম তোমার বাড়ি। আরে না না, তুমি খবর দিয়েছো আমি কিনা এসে পারি। টিসিকে টিকিট দিয়ে দুজনে বেরিয়ে আসলো বাইরে। সুটকেসটা ডিকিতে রেখে অমলেন্দু পেছনের দরজাটা খুলে ধরল। এসো। আমি তো সবসময় সামনে তোমার পাশে সিটে বসি, ভুলে গিয়েছো? সঞ্চারী মৃদু হাসল। অমলেন্দু গাড়ি স্টার্ট করে দিয়েছে। গাড়ি আলিপুরদুয়ারের সবুজ সমারোহের ভেতর দিয়ে চলেছে। দুজনে নির্বাক। ও কি সত্যি এসেছে? অমলেন্দু ভাবছে। সঞ্চারী গাড়ির জানলার বাইরে চেয়ে রয়েছে। ট্রেনে ঘুম হয়েছিল? মোটামুটি। সঞ্চারী এখনো বাইরে তাকিয়ে আছে। ওরা বাড়ি পৌঁছে গেছে। নেপালি দারোয়ান ছুটে এসে বাগানের গেট খুলে দিয়েছে। লাল আর কালো পাথরের চক মেলানো রাস্তা প্রাসাদের মতো বিশাল দোতলা বনেদি বাড়ির গাড়ি বারান্দায় এসে দাঁড়ালো। দুজন চাকর আর একজন বয়স্ক ম্যানেজার সামনে এসে দাঁড়িয়েছে। দিদিমণির জিনিসপত্র সব নিয়ে গিয়ে ওনার ঘরে রেখে দাও। ঘর রেডি করে রেখেছো তো? অমলেন্দু চাকরকে বলল। হ্যাঁ দাদাবাবু, গিজার চালু করে দিয়েছি। তুমি কি প্রথমে একটু চা খাবে সঞ্চারী? তুমি তো আমাকে সঞ্চারী বলে ডাকতে না কখনো। সঞ্চারী একটু হাসল। আমার মনে আছে আমি তোমাকে পুতুল বলে ডাকতাম, কিন্তু এখন তো তুমি রীতিমতো লেডি হয়ে গেছো, তাই ভাবলাম তুমি বলতে তুমিও আমাকে তো অমলেন্দু বলেই ডাকতো। অ্যাকসেপ্টেড। আমরা দুজনেই ফর্মাল হওয়ার চেষ্টা করছিলাম, যদিও তার কোনো দরকার ছিল না। বয়স বাড়লেও সম্পর্ক পাল্টায় না, জেনে সুখী হলাম। সঞ্চারী বলল, আমিও। আচ্ছা, চা খেয়েই যাই, কি বলো বিলু? সঞ্চারী বিশাল ড্রয়িং রুমে
সফাই বসে পড়ল। সামনে দেয়ালে অমলেন্দুর স্ত্রীর একটা পূর্ণ আকারের ছবি, চন্দনের মালা পরানো রয়েছে। সরি, আমি জানতাম না তোমার বউ মারা গেছেন। কিছুক্ষণ দুজনে চুপ। কবে মারা গেছেন তিনি? একসময়ে সঞ্চারী আস্তে করে জিজ্ঞাসা করল। সে 6 বছর আগে। ছেলের জন্মের পরেই সীমা মারা গেছে। এই ছবিটা নিশ্চয়ই তোমার ছেলের? একেবারে তোমার ক্ষুদ্র সংস্করণ। হ্যাঁ, হাবভাব কিন্তু তোমার মতো। একেবারে তোমার মতো গুছিয়েই কথা বলবে, তোমার মতোই প্রাণ খুলে হাসবে। আমার মতো নয়, নিশ্চয়ই তোমার বউ ওই রকমই ছিলেন। তা বলতে পারো, কিন্তু ওর হাসিটা তোমার কথাই মনে করিয়ে দেয়। ও, আমাকে এখনো মনে পড়ে তোমার? সঞ্চারী অমলেন্দুকে গভীর দৃষ্টিতে দেখছে। প্রথম প্রেম কি কখনো ভোলা যায়? তুমি কি ভুলে যেতে পেরেছ? পারিনি বলেই তো তোমাকে খুঁজে বের করেছি। কিন্তু আমার কথা ভিন্ন। আমি তো বিয়ে করিনি। কেন? কাকু কাকিমা বিয়ের জন্য জোর দেয়নি তোমায়? হয়ে ওঠেনি। যাক সে কথা, থাক এখন। আমি স্নানটা সেরে আসি। তখন রান্নার মাসি চা নিয়ে আসলো। চা খেতে খেতে টুকটাক দু একটা কথা বলল সঞ্চারী। অমলেন্দু লক্ষ্য করছে, সে যখনই সঞ্চারীর বাড়ির কথা কিছু জিজ্ঞাসা করছে, সে এড়িয়ে যাচ্ছে কথাটা। তারপর সঞ্চারী দোতলায় তার নির্দিষ্ট ঘরের দিকে এগিয়ে এলো। সোমু, যাও দিদিমণিকে সব দেখিয়ে দাও। চাকর সঞ্চারীর পিছু পিছু চলল। বেশ কিছুক্ষণ পরে স্নান সেরে এক ঢাল কালো চুলে তোয়ালে জড়িয়ে সঞ্চারী আবার নিচে নেমে আসলো। ঘর পছন্দ হয়েছে? তোমার বাড়ি তো নয়, যেন রাজপ্রাসাদ। কত বড় বড় ঘর, কত উঁচু উঁচু ছাদ, হল ঘরের মতো বাথরুম। আমার তো ভূতের বাড়ির মতো লাগে। ঠাকুরদা যখন বাড়িটা তৈরি করেছিল তখন ঘর ভর্তি লোক ছিল, আর এখন আমি একা। ও হ্যাঁ, তোমার ছেলেকে দেখলাম না? ও দার্জিলিংয়ে থাকে হোস্টেলে। ওইটুকু ছেলেকে পাঠিয়ে দিলে? কি করব, ঘরে তো কেউ নেই। আমাকে প্রায়ই হিল্লি দিল্লি ছুটতে হয়। ঘরে একা চাকরদের হাতে ওকে ছেড়ে যেতে দুশ্চিন্তা লেগে যেত। দার্জিলিংয়ের ওই স্কুলটা বেশ নাম করা, ব্যবস্থাও ভালো। তাছাড়া আমার মাস্তুতো দাদা ওই স্কুলের প্রিন্সিপাল, তার কাছেই থাকে। অমলেন্দু দেখল বারান্দায় দাঁড়িয়ে সঞ্চারী চুল শুকাচ্ছে। সে দেখছে এই 15 বছর তার রূপ লাবণ্য এক বিন্দু কমেনি। তেমনি মেদহীন একহারা দেহ সৌষ্ঠব। এখন তাতে এক অদ্ভুত আত্মবিশ্বাসের তেজ যোগ হয়েছে। জলখাবারের টেবিলে এসে সঞ্চারীর চোখ চকচক। গরম গরম ফুলকো লুচি আর 5 ফোড়ন দিয়ে ঝাল ঝাল আলুর তরকারি, তার সাথে জল ভরা তাল শাঁস সন্দেশ। তোমার এখনো মনে আছে এই আমার ফেভারিট জলখাবার? হ্যাঁ, মনে থাকবে না? আমার সব মনে আছে। অমলেন্দু হেসে বলল। আচ্ছা, তোমার কি প্রোগ্রাম? সে তো তুমি বলবে। আমি তোমার কাছে এসেছি, 4 দিন থাকবো, তুমি প্ল্যান করো। আচ্ছা, তবে তাই হবে। আজকের দিন এই বেলাটা একটু রেস্ট নিয়ে নাও। বিকেলে আমাদের এই ছোট্ট শহরটা ঘুরিয়ে দেখাবো। সেদিন রাতে চাকরের কাছে হেয়ার ড্রায়ার চাওয়ায় সে ওপরতলায় সঞ্চারীর পাশের ঘরটা তাকে দেখিয়ে দিয়েছিল। এই ঘরটা ছিল অমলেন্দুর শোবার ঘর। এখন এটা আর ব্যবহার হয় না। সঞ্চারী দেখল ব্যবহার না হলেও ঘরটা সাজানো গোছানো রয়েছে, যেমনটি সীমা রেখে গিয়েছিল।
ড্রেসিং টেবিলের ওপর একটা সোনালি ফ্রেম সীমার ছবি, বিছানার পাশে সাইড টেবিলে স্বামী স্ত্রীর একসাথে তোলা ছবি, দেওয়ালে বিভিন্ন পোজে অজস্র ছবি, বেশিরভাগ সীমার, কিছু অমলেন্দুর সাথে। ঘরের মাঝে দাঁড়িয়ে সঞ্চারী কিছুক্ষণ সব চেয়ে চেয়ে দেখল। একসময় বেরিয়ে আসলো ঘর থেকে। তার মনের মাঝে যেন ঝড় উঠেছে। হেয়ার ড্রায়ার নিতে গিয়েছিল, সেটা ভুলেই গেছে। পরদিন দুজনে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প দেখতে বেরিয়েছিল। আমরা বিকেলের মধ্যে ফিরতে পারবো তো? সঞ্চারী জিজ্ঞাসা করলো। হ্যাঁ হ্যাঁ, বক্সা মাত্র 20 কিলোমিটার এখান থেকে, বিকেলের মধ্যে ফিরে আসবো। ওখানে থাকতে চাইলে ফরেস্ট গেস্ট হাউস আছে, থাকতে চাও? না না, কি দরকার, বিকেলের মধ্যে ফিরলেই ভালো। ওকে ম্যাম। অমলেন্দু দেখছে আজ সঞ্চারীকে, কেমন যেন স্মৃয়মান লাগছে। গম্ভীর গম্ভীর ভাব। ভাবলো জিজ্ঞাসা করি, তারপর কি চিন্তা করে কিছু আর বলল না। ঘণ্টাখানেকের মধ্যে বক্সাতে বন দপ্তরের অফিসে পৌঁছে গেল দুজনে। ভেতরে ঘোরার জন্য পারমিট নিতে হয়, নিজের গাড়ি নিয়ে যাওয়া নিষেধ। বন দপ্তরের গাড়িতে নির্দিষ্ট পথে যেতে হয়। অমলেন্দুকে এই অঞ্চলে সবাই চেনে, সে এক নামকরা শিল্পপতি। জঙ্গল কাটা, পুনরুদ্ধারের কন্ট্রাক্ট নেয়। তাছাড়া উত্তর বাংলায় বেশ কয়েকটা চা বাগানও আছে তার। সব ব্যবস্থা করে অমলেন্দু বেরিয়ে আসলো। বন দপ্তরের শক্তপোক্ত জালে ঘেরা জিপে তারা রওনা দিল। যেমন যেমন গাড়ি এগুচ্ছে, জঙ্গল গভীর থেকে গভীরতর হয়ে উঠছে। চারিদিকে সবুজের সমারোহ, ছোট বড় নদী, অজস্র ঝর্ণা, নানা রঙের বন্য ফুল, অজস্র নাম না জানা পাখির কলতান। এক অদ্ভুত বন্য সুবাস ছেয়ে আছে বাতাসে। সঞ্চারীর মন যেন মিশে গেছে প্রকৃতির নির্মল সৌন্দর্যের সাথে। মেঘ কেটে গেছে। হঠাৎ ড্রাইভার ঘ্যাচ করে ব্রেক কষল। সঞ্চারী হুড়মুড়িয়ে পড়তে পড়তে অমলেন্দুর হাত ধরে নিজেকে সামলে নিল। আরে দেখে ভাই, ভেতরে তো মানুষ রয়েছে নাকি? অমলেন্দু অসন্তুষ্ট হলো। সামনে হাতির দল স্যার। ওরা দেখলো একপাল হাতি রাস্তা জুড়ে দাঁড়িয়ে রয়েছে। একবার যদি ক্ষেপে গিয়ে গাড়ি আক্রমণ করে তবে ওদের মাংসপিণ্ডে রূপান্তরিত হতে সময় লাগবে না। হঠাৎই হাতির দল সুর তুলে বিকট আওয়াজ করল। ও মা গো! সঞ্চারী অমলেন্দুর একটা হাত খামচে ধরেছে। শান্ত হও, শান্ত হও। অমলেন্দু হাসল। হাতির দল ধীর গতিতে রাস্তা ছেড়ে জঙ্গলের গভীরে ঢুকে গেল। ভয় পেলে সীমা ঠিক তোমার মতো এরকমই আমার হাত খামচে ধরত। এই দেখো। সঞ্চারী দেখল সে বেশ জোরে অমলেন্দুর হাতটা খামচে ধরেছিল। হাতে নখের দাগও একটু কেটে গেছে। সরি, ভালো তো, তোমার স্মৃতিচিহ্ন হয়ে রইল। আবারও গাড়ি চলছে। দুপুরে দুজনে সুরক্ষিত বনের গেটের কাছে একটা বেশ বড়সড় রেস্তোরাঁতে খেতে গেল। একটু বিশ্রাম নিয়ে আবার বন বিভাগের গাড়ি দুজনকে নিয়ে জঙ্গলে ঢুকছে। জঙ্গলে বেশ তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে। আপনারা জানালা বন্ধ করে দিন স্যার, বিকেল হয়ে গেছে, ড্রাইভার সচেতন করে দিল। দুজনে ডবল কাঁচের জানালা সবে বন্ধ করেছে। হঠাৎই এক বিকট গর্জন। একটা বিশাল বাঘ ওদের গাড়িটার ওপর ঝাঁপিয়ে পড়েছে। সঞ্চারী ভয়ে জাপটে ধরেছে অমলেন্দুকে। ড্রাইভারের বন্দুকধারী সঙ্গী দুবার শূন্যে ফাঁকা গুলি চালাতেই বাঘ জিপের ছাদ থেকে লাফিয়ে জঙ্গলে ঢুকে গেছে। ভয় নেই, বাঘ শক্ত লোহার ছাদ ভেদ করে তোমাকে আক্রমণ করতে পারবে না। সঞ্চারী নিজেকে সামলে নিয়েছে। তা ভাই আর না, সন্ধ্যা হয়ে গেছে, আমাদের রিসেপশন অফিসের সামনে নামিয়ে দিন। ড্রাইভার কথা মতো দুজনকে নামিয়ে দিয়ে বকশিস নিয়ে চলে গেল। এবার দুজনে বাড়ি ফেরার পথে অমলেন্দুর গাড়িতে উঠল।
সঞ্চারী আবার যেন কি একটা ভাবছে। কি হলো পুতুল, ঘাবড়ে গেছো? একটু চমকে গিয়েছিলাম। আমাকে যেভাবে জাপটে ধরেছিলে সীমা এভাবেই জাপটে ধরতো আমাকে। তুমিও একই রকম। ফেরার পথে আর কথা হয়নি দুজনার। সঞ্চারী জানালার বাইরে তাকিয়ে আছে। অমলেন্দু ভাবল ও হয়তো ক্লান্ত, একটু স্ট্রেসড। রাতে খাওয়ার টেবিলে বেশি কিছু কথা হয়নি। তুমি নিশ্চয়ই ক্লান্ত পুতুল, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ো, কালকে আবার বেরোবো, কেমন? সঞ্চারী একটু হাসলো আর ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরতলায় নিজের ঘরের দিকে চলে গেল। সেদিন বাথরুম থেকে বেরিয়ে অমলেন্দুর ওপরে সঞ্চারী ঘরের দিকে তাকালো। ঘরের দরজা খোলা। সমুকে দেখে বলল, দিদিমণি চা খেয়েছেন? না দাদাবাবু, দিদিমণি তো চলে গেলেন। আমাকে বললেন জরুরি কাজ আছে, একটা ভাড়ার গাড়ি এসেছিল। হ্যাঁ, চলে গেল? অমলেন্দু টেবিল থেকে গাড়ির চাবিটা তুলে নিয়ে পাজামা পাঞ্জাবি পরা অবস্থায় ঝড়ের মতো বেরিয়ে গেল গাড়ি চালিয়ে। স্টেশনে পৌঁছে দেখল হাওড়া যাওয়ার গাড়ি বেরিয়ে চলে যাচ্ছে। স্টেশনের বাইরে এসে অমলেন্দু কিংকর্তা বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর ক্লান্ত পায়ে গাড়িতে গিয়ে বসল। সঞ্চারী চলে গেল কেন? দাদাবাবু দিদিমণি একটা চিঠি দিয়ে গেছেন আপনাকে। সমু একটা সাদা খাম ওর হাতে দিল। অমলেন্দু ক্লান্ত পায়ে নিজের ঘরে ঢুকে গেল। দেখল নীল কাগজে মাত্র কয়েক লাইন। মনে হয় তোমাকে বিল্টু বলে ডাকবার আর অধিকার আমার নেই। অনেক চেষ্টা করে তোমার সাথে যোগাযোগ করেছিলাম। ভেবেছিলাম আমি তো একা, তাই তোমার সাথে একটু কথা বলে কিছুটা সময় কাটালে আমার নিঃসঙ্গ নিস্তরঙ্গ জীবনে একটু বৈচিত্র্য আসবে। আমার ধারণাটা যে ভুল আমি জানতাম না। দেখলাম তোমার স্ত্রী, তোমার সীমা, তোমার অস্তিত্বে, তোমার চেতনায় জড়িয়ে রয়েছে, এবং সেটাই স্বাভাবিক। আমার ওখানে কোনো স্থান নেই। আমি অনেক দূরের মানুষ। 15 বছর আগে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আমি সেটা কখনো চাইনি। তোমার কোনো দোষ নেই, বিধাতাই সেটা ঠিক করে রেখেছিলেন। তোমার ছেলের সাথে দেখা হলো না, তাকে আমার আদর ভালোবাসা জানিও। ভালো থেকো, সঞ্চারী। চিঠিটা হাতে নিয়ে অমলেন্দু পাথরের মতো বসে রইল। তার দেহ মন যেন অসাড় হয়ে গেছে, সবকিছু যেন শূন্য। আপনার চা দিয়েছি দাদাবাবু, সমু এসে বলল। হ্যাঁ, যাচ্ছি, চল। অমলেন্দু একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়ল। সেদিন শনিবার। অমলেন্দু সঞ্চারীর পুরনো পাড়ায় এসেছে। এই পাড়ার সাথে তার অনেক দিনের পরিচয়। সঞ্চারীর পুরনো বাড়িতে গিয়ে দেখল সেখানে অন্য ভাড়াটে। সঞ্চারীদের কোনো সন্ধান তারা দিতে পারল না। রাস্তার মোড়ে জগাদার সেই চায়ের দোকানটা এখনো রয়েছে, যদিও জগাদা এখন বেশ বুড়ো হয়ে গেছে। দড়ি পাকানো চেহারা। আচ্ছা জগাদা, তুমি জানো ওই সামনে বাড়িটায় পিনাকি কাকু থাকতেন? ওরা কোথায় গিয়েছেন? জগাদা ভুরু কুঁচকে চোখ শুরু করে অমলেন্দুকে আপাদ মস্তক দেখল। আরে তুমি অমলেন্দু না? হ্যাঁ জগাদা, চিনতে পেরেছ? চিনব না? এই টকটকে রাজপুত্রের মতো চেহারা কি ভুলতে পারি? জগাদা বলল। পিনাকি বাবুরা হঠাৎই ওই বাড়িটা ছেড়ে চলে গিয়েছিলেন। আমি দুদিনের জন্য দোকান বন্ধ করে আমার গ্রামে গিয়েছিলাম। ফিরে দেখি ওই বাড়িতে অন্য ভাড়াটা এসেছে। জগাদা একবার চা গিয়ে দিল। বাহ, তোমার এই লেবু চায়ের কোনো তুলনা হয় না। একটা গাড়ি ওর পাশে এসে দাঁড়ালো। আরে অমলেন্দু, তুমি এখানে? তার সমবয়সী একজন লোক গাড়ি থেকে মুখ বাড়িয়ে ডাকলো। আরে প্রতাপ, হ্যাঁ, একটু কাজে এসেছিলাম। তুমি কি এখন কলকাতা চলে এসেছো? আপাতত। সময় থাকলে চল না, একটু কোথাও গিয়ে বসি। প্রতাপ প্রস্তাব দিল। সময়
হ্যাঁ চল। আমার মনে হয় তুমি আমাকে সাহায্য করতে পারবে। দুজনে সাউথ সিটি মলে ফুড কোর্টে চা নিয়ে বসলো। আসলে আমি একজনকে খুঁজছি, সে একসময় ওখানে থাকতো। দীর্ঘদিন ওরা ওখানে একটা বাড়িতে ভাড়া থাকতো। অমলেন্দু বলল, নিজের ওয়ালেট থেকে একটা পুরনো ছবি বের করে প্রতাপকে দেখালো। দেখো দেখো না, তুমি তোমার পুলিশ ডিপার্টমেন্টের রেকর্ড থেকে ঠিকানা একটু জোগাড় করে দিতে পারো নাকি? ছবিটা বেশ পুরানো মনে হচ্ছে। কে এই মেয়েটি? সঞ্চারী। ও ছোটবেলা থেকে আমার সাথে স্কুলে, তারপর কলেজে পড়তো। ওদের পরিবারের সাথে আমার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারপর হঠাৎ সে উবে গেল আমার জীবন থেকে। ও, গার্লফ্রেন্ড? প্রতাপ ভুরু নাচিয়ে বলল। আরও কিছু ডিটেলস দিতে পারবে? হ্যাঁ, ওর বাবা পিনাকি সান্যাল পাঠভবনে অঙ্ক পড়াতেন, হাই স্কুলের ছাত্রছাত্রীদের। মা যোগমায়া দেবী স্কুলে পড়াতেন। সঞ্চারীর এক ছোট ভাই ছিল, একটি ছোট বোন। শেষবার শুনেছিলাম সঞ্চারী কোনো এক অখ্যাত স্কুলে পার্ট টাইম শিক্ষিকার কাজ পেয়েছেন। তার বছরখানেক আগে ওর মা ক্যান্সারে মারা যান হঠাৎ। তুমি কোন সঞ্চারী সান্যালের কথা বলছো? আমি জানি না। আমি যে সঞ্চারী সান্যালকে জানি তিনি আইএস, ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের সব থেকে কম বয়সের জয়েন্ট সেক্রেটারি। ভীষণ তেজস্বিনী, অসাধারণ ক্যালিবারের মহিলা। চিফ মিনিস্টার, গভর্নরই দুজনের সুনজরে আছে। সল্ট লেকে থাকেন তিনি। হ্যাঁ, কি বলছো? সঞ্চারী আইএস? সে ভীষণ সপ্রতিভ শুরু থেকে ছিল, আমি জানি। স্কুলে কলেজে সব কিছুতে টপে থাকতো। ভাই, ওনার সাথে আমার একটু পরিচয় করিয়ে দাও না। হ্যাঁ, এমনিতেও আমার ওনার কাছে কিছু গোপন নথিপত্র পৌঁছে দেওয়ার কথা। প্রতাপ তার আইফোন বের করে কথা বলল। চল, এখনই যেতে বললেন। দুজনে বেরিয়ে পড়ল। আগে আগে প্রতাপের গাড়ি চলল, অমলেন্দু তার পিছু পিছু চলল। প্রতাপ সম্প্রতি পদোন্নতি পেয়ে আলিপুরদুয়ার থেকে কলকাতায় লালবাজারে পুলিশ সুপার হয়ে যোগ দিয়েছে। তার গাড়িতে পুলিশ লেখা আছে, যদিও সে বিশেষ প্রয়োজন না হলে লালবাতি ব্যবহার করে না। যেতে যেতে সে পুলিশ কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ রাখছে। ওদের দুটো গাড়ি বিনা বাধায় বাইপাস ধরে এগিয়ে যাচ্ছে। সল্ট লেকে সঞ্চারী দেবীর ছিমছাম পাঁচিল ঘেরা সরকারি বাড়ি। প্রতাপ গেটে এসে দাঁড়াতেই একজন কনস্টেবল এসে গেট খুলে দিল। দুটো গাড়ি বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। আওয়াজ শুনে সঞ্চারী দরজা খুলে এসে দাঁড়িয়েছে। অমলেন্দু প্রায় লাফিয়ে উঠল। হ্যাঁ, এই তো সঞ্চারী। দুজনে সঞ্চারীর সামনে উপস্থিত। প্রতাপ তার পদমর্যাদা অনুযায়ী সঞ্চারীকে স্যালুট করল। ম্যাডাম, এই যে নথিপত্র যা আপনি চেয়েছিলেন। প্রতাপ একটা প্যাকেট এগিয়ে দিল তার দিকে, কিন্তু সঞ্চারীর দৃষ্টি অমলেন্দুর দিকে। তুমি তুমি কি করে জানলে? প্রতাপ অবাক হয়ে দেখছে ম্যাডাম অমলেন্দুকে চেনেন। তবে উনিই কি অমলেন্দুর হারিয়ে যাওয়া বান্ধবী? থ্যাংক ইউ মিস্টার সেন, আমি দেখে নিচ্ছি। তুমি ভেতরে এসো অমলেন্দু। ওকে ম্যাডাম, আমি আসি অমলেন্দু, পরে কথা বলবো। প্রতাপ মনে অনেক প্রশ্ন নিয়ে চলে গেল। এসো আমার অফিস ঘরে গিয়ে বসি। সঞ্চারী ওকে নিয়ে চলল। অমলেন্দু মহাচ্ছন্নের মতো সঞ্চারীকে অনুসরণ করল। অফিস ঘরে ঢুকে সে অমলেন্দুকে একটা সোফা দেখিয়ে বসতে বলল। ঘরের দরজাটা সে বন্ধ করে দিয়ে এসেছে। তুমি আইএস, জয়েন্ট সেক্রেটারি, এসব তো কিছুই বলনি। যেমন হঠাৎ সেদিন এসেছিলে, তেমনি হঠাৎ কিছু না বলে উধাও হয়ে গেলে। অমলেন্দু প্রথমে বলল। কেন, আমার চিঠি পাওনি তুমি? হ্যাঁ, পেয়েছি।
সে চিঠি পেয়ে আমার কি অবস্থা হয়েছিল তুমি জানো না। আমি পাথর হয়ে গিয়েছিলাম। আমার পুতুল আমাকে এই বুঝলো? কেন? আমি কি ভুল বুঝেছি? সে কথা থাক। চা খাবে? তার উত্তরে অপেক্ষা না করে সঞ্চারী চাপরাশিকে, আচ্ছা সে কথা নাই বললাম, কিন্তু তুমি এত উন্নতি করেছ সেটা আমি ঘুণাক্ষরে জানতে পাইনি। আসলে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। নিজের কাজ নিয়ে থাকি, ছেলেকে নিয়ে থাকি, আর কোনো কিছুর খবর রাখিনি। নিঃসঙ্গ নিস্তরঙ্গ জীবন তো আমার। উত্তরবঙ্গের ছোট্ট শহরে থাকি, সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন। অমলেন্দু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আমিও কি এইসব ভেবেছিলাম নাকি? পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসতাম। ভেবেছিলাম বিএসসির পর এমএসসি পড়ব, তারপর পিএইচডি করব ফিজিক্স নিয়ে। তুমি তো আছো, থাকবে। বাবা মা নানি স্কুলে পড়ান। আমাদের অবস্থা সচ্ছল না হলেও অভাব ছিল না। তোমার মনে আছে সেকেন্ড ইয়ারে তুমি একদিন আমাকে দম করে প্রপোজ করেছিলে। আমি ভাবলাম তুমি মজা করছো, হেসেই উড়িয়ে দিয়েছিলাম। আমি কি জানতাম নিয়তি আমার অলক্ষ্যে আমাকে নিয়ে হাসছে। সঞ্চারী ক্ষণিকের জন্য থামল। অমলেন্দু মাথা নিচু করে বসে আছে। আগে আমি ভাবতাম বাবা মা তো আছে। বাবা পাঠভবনের নামকরা অঙ্কের শিক্ষক। দিনরাত লোকে তাকে তাড়া করে বেড়ায় তাদের ছেলে মেয়েদের অঙ্কে তৈরি করে দেবার জন্য। মাইনে থেকে কোচিংয়ে আয় বেশি হয় বাবার। আমি ভাবতাম আমাদের 3 ভাই বোনকে বাবা একাই প্রতিষ্ঠিত করে দিতে পারবেন। তারপর মা হঠাৎই মারা গেলেন। সে সময়টা তুমি যেভাবে আমাদের সাথে দাঁড়িয়েছিলে, আমি মেনে নিয়েছিলাম তুমি চিরকাল আমার কাছে আমার সাথে থাকবে। মা ওইভাবে মারা যাওয়ায় বাবা ভেঙে পড়েছিলেন, তুমি জানো। বাবার কোচিং বন্ধ হয়ে যায়, কোনো রকমে স্কুলে যান। তখন আমি বাবাকে সাহায্য করার জন্য মরিয়া হয়ে পড়েছিলাম, সেটাও তুমি জানো। সেই সময় একদিন জেঠু হঠাৎই একাই আমাদের বাড়িতে এসেছিলেন। সেটা বোধহয় তুমি জানতে না। আগে তোমার মা বাবা তোমার সাথে একবার আমাদের বাড়িতে এসেছেন তোমার সাথে। বাবা অবাক। আমি চা করে নিয়ে এসেছি। উনি আমাকে সামনে বসিয়ে বললেন, সান্যাল বাবু, আপনি জানেন আপনার পরিবারের সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক। আপনার পুতুল আমার বিলুর সাথে ছোটবেলা থেকে পড়েছে। দুজনে বোধহয় দুজনকে পছন্দ করে। আমি চাইছি এখন দুজনের বিয়ে দিয়ে দেওয়া দরকার। সে তো বটেই। বলতে বলতে বাবার শ্বাস উঠে গেছে। কয়েকদিন থেকে বাবার হাঁপুনির কষ্টটা অনেক বেড়ে গেছে। জেঠু বাবাকে ছাড়বেন না। আমি তখন বলেছিলাম, বাবার শরীরটা ভালো যাচ্ছে না জেঠু, আমি এখন বিয়ের কথা ভাবতে পারি না। আমি বিলুকে পছন্দ করি, মনে হয় সেও আমাকে পছন্দ করে, কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না। আমার ছোট ছোট ভাই বোন আছে, আমাকে তাদের দেখতে হবে। আমি চাকরির চেষ্টা করছি, একটা ছোটখাটো চাকরি পেয়েছি। জেঠু বললেন, তোমার চাকরি করার কি দরকার? আমার বাড়িতে কোনো অভাব নেই, তুমি সংসার করবে। এখানে তোমার বাবাকে মাসে মাসে কিছু টাকা না হয় পাঠিয়ে দেবে। আমার টাকার কোনো অভাব নেই। শুনে বাবার শরীর আরো খারাপ হয়ে গিয়েছিল। আমি বলতে বাধ্য হয়েছিলাম, আমি এখন বিয়ে করতে পারবো না জেঠু, আমায় মাফ করবেন। বাবা ভীষণভাবে কাঁদছে। জেঠু বললেন, তবে তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। তুমি জানো আগামীকাল বিলু আলিপুরদুয়ার যাচ্ছে, তুমি স্টেশনে যাবে না। এখনই জেঠু উঠে চলে গিয়েছিলেন। কিন্তু বাবা আমাকে বলেছিলেন আমি যেতে পারিনি। আর বাবা আমাকে বলেছিলেন তোমার বাড়িতে তার ছেলের জন্য তোমার বাবার কাছে ভিক্ষা করতে গিয়েছিলেন, তুমি প্রত্যাখ্যান করেছিলে, তাই তুমি স্টেশনে আমার সাথে দেখা করতে আসোনি। আমার কাছে কোনো কিছুর প্রমাণ নেই। আমার বাবাও বেঁচে নেই, তাই তোমার বাবাও বেঁচে নেই যে প্রশ্ন করবে। কয়েকদিন পরে
আমাদের বাড়িওয়ালা এসে ভাড়া বারবার নোটিশ বাবার হাতে দিয়ে গেল। প্রায় দুগুণ ভাড়া সে চেয়ে বসল। প্রায় দিন এসে সে আর তার লোক চেঁচামেচি করত। বাড়িওয়ালা বাবা মাকে এত শ্রদ্ধা করত, তার হঠাৎ কি হলো? বাবা আরো বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। হঠাৎই আমরা বাঘা যতীনের একটা সস্তা ভাড়া বাড়ি পেয়ে চলে গেলাম। তুমি চলে গেলে। আমার চোখের সামনে অন্ধকার হয়ে গিয়েছিল। সঞ্চারীর দু চোখ বেয়ে অশ্রুধারা ঝরে পড়ছে। তুমি সেদিন কাউকে কিছু না বলে চলে আসলে। আমারও তো ওই রকমই অবস্থা হয়েছিল। ভাবলাম আমি কি এমন অন্যায় কাজ করেছি পুতুল আমাকে না জানিয়ে চলে গেল। তুমি আমাদের ঘরে ওই সব ছবিগুলো দেখেছ। সীমা সেগুলো সাজিয়েছিল। আমি পাল্টাই বাবা বলেছিলেন, রেখে দাও ওই ঘরটা, ওই রকম ভাবে অন্য ঘর ব্যবহার করো, এমনিতে বন্ধই থাকে। সেই দিন এই সমু পরিষ্কার করবার জন্য খুলেছিল। নিচে ড্রয়িং রুমে সীমার ওই ছবিটা বাবাই লাগিয়েছিলেন। অবশ্য ছেলে যখন ছুটিতে আসে সরিয়ে দেওয়া হয় ওটাকে। ও স্কুলে দেখেছে কেউ মরে গেলে তখন তার ছবিতে মালা দেওয়া হয়। ওর মা তো ঠাকুরের বাড়ি গেছে, একদিন ফিরে আসবে। অমলেন্দু একবার চোখ তুলে সঞ্চারের দিকে তাকালো। আমার মুখে বারে বারে সীমার নাম শুনেছ, তাই তো আহত হয়েছ। ভেবে দেখো, আমি ওকে বিয়ে করেছিলাম, কারণ যাই হোক। সেটা কি আমি অস্বীকার করতে পারি? সে তোমার মতো সুন্দরী, স্মার্ট, তেজস্বিনী ছিল না। অতি সাধারণ, নিপাট ঘরোয়া একটা মেয়ে। তার স্বামী আর তার ঘর নিয়েই তার জীবন। কেউ ছিল না তার, তবে সুখ সইল না তার। ছেলেকে জন্ম দিতে গিয়ে মারা গেল। শুধু 1 বছর ঘর করেছিল আমার সাথে। সেই শোকেই মা মারা গেলেন। বাবাও অবসাদ অনুশোচনায় বিছানা নিলেন। সবসময় কপাল চাপড়ে বলতেন, সব আমার দোষ। আমি ওই মেয়েটির মনে দুঃখ দিয়েছি, নির্দয়, নির্মম, অমানুষের মতো ব্যবহার করেছি। তার শাস্তি আমার পরিবার পাচ্ছে। আমার অকর্মের শাস্তি আমার ছেলে, আমার বউ পাবে কেন? তখন আমি বুঝিনি। ভাবতাম ডিপ্রেশনে বাবা উল্টো পাল্টা বকছে। আজ বুঝছি বাবা তোমার কথাই বলেছিলেন। অমলেন্দু মুখ তুলল। তার চোখ দুটি টলটল করছে। আমি তোমাকে কখনো দোষ দিইনি বিলু, সব পরিস্থিতির দোষ। কিভাবে তোমাদের বিয়েটা হয়েছিল আমি জানি না, কিন্তু আমি চেয়েছিলাম তুমি যেখানেই থাকো সুখে থাকো। তুমি কি আমার সুখ দেখতে পাচ্ছ পুতুল? সেদিন যখন জানলাম তুমি চলে গিয়েছো, আমি রাতের কাপড়ে পাগলের মতো ছুটেছিলাম স্টেশনে। গিয়ে দেখি হাওড়ায় ট্রেন বেরিয়ে যাচ্ছে স্টেশন ছেড়ে। মাথাটা ঘুরে গিয়েছিল আমার। আমি জানি আমার কেন মনে হচ্ছে আমি সব কিছু হারিয়ে ফেলেছি। পরে জেনেছি তুমি গাড়ি নিয়ে বাগডোগরা চলে গিয়েছিলে। আজকে সকালে তোমাদের পুরনো পাড়ায় গিয়েছিলাম। জগাদার চায়ের দোকানে তোমাদের খবর নিচ্ছিলাম। তখনই হঠাৎ প্রতাপের সাথে দেখা হলো। তার কাছেই জানলাম তুমি আইএএস পাস করেছো, সব থেকে অল্প বয়সী জয়েন্ট সেক্রেটারি। আমি তো অবাক। তোমার কঠিন সময়ে আমি তোমার পাশ থেকে সরে গেছি। ভালোবাসা তো দূরের কথা, বন্ধুত্বের কর্তব্য পালন করিনি, কিন্তু তুমি একা লড়ে গিয়েছো। অমলেন্দু বেদনাময় কণ্ঠে বলল, আমি তো বললাম আমি কাউকে দোষ দিই না। সেদিন জেঠু চলে যেতে বাবার শরীর ভীষণ খারাপ হয়ে পড়েছিল। ডাক্তার ডাকতে হয়েছিল। সে যাত্রা বাবা রক্ষা পেয়েছিলেন। আমার কাজের জন্য আমি উঠে পড়ে লেগেছিলাম। ঠাকুরের দয়ায় পেয়ে গেলাম একটা স্কুলে ভালো চাকরি। একদিন বাবার বন্ধু অনিমেষ কাকু এসেছিলেন বাবার সাথে দেখা করতে। বাবা তার কাছে আফসোস করছিলেন যে আমার মেয়ে বিএসসিতে ইউনিভার্সিটিতে দ্বিতীয় হয়েও পড়াশোনা করতে পারল না বাবার শরীরের জন্য। কাকু বললেন,
একটা পদ বন্ধ হয়ে গেলে অন্য একটা পদ পাওয়া যাবে। ওকে বলুন সিভিল সার্ভিসেস পরীক্ষা চেষ্টা করতে। ওর বুদ্ধি আছে, পেয়েও যেতে পারে তা। কাকুর কথাটা আমার মনে ধরল। শুরু করে দিলাম চেষ্টা। প্রিলিমিনারি পরীক্ষা দিলাম। প্রথম চেষ্টায় পাস করে গেলাম। 1 বছর পরে মেন পরীক্ষা দিলাম, তাতেও পাস করে গেলাম। সারা দেশে 83 নাম্বার র্যাঙ্ক হলো। ইন্টারভিউটা বেশ শক্ত ছিল। আমার ভয় ছিল এখানে এসে আটকে না যাই। বাবা বললেন, মনে করবি এটা তোর চ্যালেঞ্জ, একেবারে নির্ভীক জবাব দিবি। ব্যাস, আমি মাথা উঁচু করে ইন্টারভিউ বোর্ডের চোখে চোখ রেখে একের পর এক জবাব দিয়ে গেলাম। ব্যাস, হয়ে গেল। তারপর যেখানে আমার পোস্টিং হয়েছে আমি মাথা উঁচু করে ইন্টারভিউ বোর্ডের চোখে চোখ রেখে জবাব দিয়ে বেরিয়ে এলাম। বাবা সুখের দিন তেমন দেখে যেতে পারেনি। 2 বছর পরেই বাবা মারা যান। তখন ছোট বোন শিল্পী বিএসসি ফাইনাল, ভাই 12 ক্লাস জয়েন্ট দিয়েছে। বাহ, তুমি সব রকম প্রতিকূল পরিস্থিতির সাথে একা লড়ে গিয়েছো। আর আমাকে তো কিছুই করতে হয়নি। বাপ ঠাকুরদার সম্পত্তি বিজনেস উত্তরাধিকারী সূত্রে পেয়েছি, সেটাও মন দিয়ে করি না। আর এখন তো ইচ্ছে করে আমার সব কিছু বিক্রি বাটা করে দিয়ে বেরিয়ে পড়ি যেখানে 2 চোখ চাই। নেহাত ছেলেটার মুখ চেয়ে বেঁচে আছি। আমার জীবনটাই অভিশপ্ত পুতুল। আমি কাউকে সুখ দিতে পারিনি, কাউকে শান্তিতে থাকতে দিতে পারিনি। অমলেন্দু বলল, না বিলু, সবই পরিস্থিতির খেলা। তুমি মা বাবার একমাত্র সন্তান। যদি আমার মতো তোমার ভাই বোন থাকতো তবে দেখতে তাদের সাথেই তুমি এগিয়ে যেতে পারতে। খেলাধুলা, হাসি ঠাট্টা, ঝগড়া এইসব নিয়ে থাকতে পারতে। সেই জন্যই আমার তোমাদের বাড়িতে এত ভালো লাগতো। তোমার মায়ের মধ্যে আমি আমার মাকে দেখতে পারতাম। আমার মাও তেমনই মায়াময়, স্নেহময়ী ছিলেন। বাবা আমাকে তোমার বিরুদ্ধে অনেক কিছু বলে সেদিন নিয়ে গিয়েছিল, কিন্তু আমি মানতে পারিনি। আবার ফিরে এসেছি, কিন্তু তোমরা হারিয়ে গিয়েছো। তোমাদের বাড়ির নতুন ভাড়াটে আমাকে খেদিয়ে দিল, যেন আমি চোর ছ্যাচোর। তারপরও আমি যখন কলকাতা এসেছি কাজে, বারে বারে ঘুরে গেছি ওই পাড়ায়, যদি তোমার কোনো সন্ধান মেলে। আজও হয়তো পেতাম না যদি দৈবাৎ প্রতাপের সাথে দেখা না হতো। সেদিন বাবা আমাকে নিয়ে আলিপুরদুয়ার চলে গেলেন। আমি বাবার ব্যবসায় মন দিলাম। বাবা অনেক মেয়ে খুঁজে নিয়ে এসেছেন বিয়ের জন্য, আমি কাটিয়ে দিয়েছি। শেষে ঘটনাক্রমে হঠাৎ সীমার সাথে আমার বিয়ে হয়ে গেল। মা সীমার মাকে মৃত্যুশয্যায় কথা দিয়েছিলেন নিজের ছেলের সাথে ওর মেয়ের বিয়ে দেবেন। বিয়ের আগেই ওকে ঘরে নিয়ে এসেছিলেন মা। ওর তো দোষ কিছু ছিল না। তাছাড়াও ওদের ঘর দুয়ারও সেরকম কিছু ছিল না। বাবা আগেই মারা গেছেন। মা স্কুলে কাজ করতেন। সে বিয়েও টিকলো কোথায়। 1 বছরের মধ্যে তো শেষ হয়ে গেল। দুজনে চুপ, মাথা নিচু করে বসে রইল অনেকক্ষণ। সেদিন বিকেল পর্যন্ত অমলেন্দু সঞ্চারীর বাড়িতেই ছিল। দুজন একসাথে খাওয়া দাওয়া করেছে। সেদিনের পরে দুজনের যোগসূত্র আবার স্থাপন করেছে। প্রায়ই দেখা হয় দুজনের। দার্জিলিংয়ে অমলেন্দু ছেলের স্কুলের নিয়ম হচ্ছে প্রতি শনিবার ছেলে মেয়েদের মা বাবা তাদের সন্তানদের সাথে দেখা করতে পারে। অমলেন্দু প্রতি শনিবার ভোরে ফ্লাইট ধরে বাগডোগরা চলে যায়। সেখান থেকে সারাদিন ছেলের সাথে কাটিয়ে পরদিন সকালে কলকাতা ফিরে আসেন। সেদিন সঞ্চারী সল্টলেকে সিটি সেন্টারের ফুড কোর্টে অমলেন্দুর অপেক্ষায় বসে রয়েছে। সাধারণত দুজনেই সময়ের দিক থেকে ভীষণ সচেতন। কয়েক মিনিট আগে আসতে পারে, দেরিতে নয়। তখনই অমলেন্দুকে আসতে দেখে তার মুখ যেন উদ্ভাসিত হয়ে উঠল। সঞ্চারী উঠে দাঁড়িয়ে হাত নাড়তে আরম্ভ করল, কিন্তু আজ অমলেন্দুকে নিস্তেজ দেখাচ্ছে। ক্লান্ত পায়ে এগিয়ে আসছে, চোখ ছলছল, মুখ মলিন।
কি হলো বিলু, শরীর খারাপ? জ্বরটা হয়নি তো? সঞ্চারী এর কপাল স্পর্শ করে দেখল, জ্বর তো নেই মনে হচ্ছে। আমি ঠিকই আছি পুতুল। অমলেন্দু সঞ্চারীর দিকে এগিয়ে যাচ্ছে। গতকাল তোমার বুবাইয়ের সাথে দেখা করতে দার্জিলিং যাওয়ার কথা ছিল। বুবাই ভালো আছে তো? সঞ্চারীর চায়ের কাপ এগিয়ে দিয়ে নিশ্চিন্ত স্বরে বলল, বুবাই ঠিক আছে। অমলেন্দু চায়ের চুমুক দিল। সে নিজেকে যেন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। কালকে আমাকে দেখেই বুবাই বলল, মা মা ঠাকুরের বাড়ি থেকে আসছে না কেন বাবা? সবার মা বাবা দুজনে আসে, আমার সাথে দেখা করতে খালি তুমি আসো একা। ঠাকুরের কি একটু দয়া মায়া নেই? আমার তো মাকে বেশি দরকার, ঠাকুর কি বোঝে না? আমি কি বলবো? বললাম আচ্ছা আমি ঠাকুরকে বলবো, বকে দেব ঠাকুরকে। ওইটুকু ছেলে বলে, আচ্ছা বাবা আমি ঠাকুরের কাছে যেতে পারি না? অমলেন্দু ফুপিয়ে কেঁদে উঠল। সঞ্চারী কি করবে, কি বলবে বুঝে পাচ্ছে না। ও উঠে গিয়ে অমলেন্দুর কাঁধে হাত দিয়ে পিঠে হাত বুলিয়ে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। সরি, হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে অমলেন্দু, আচ্ছা বিলু, এই মাসটা শেষ হলেই তো বুবাইয়ের স্কুলে গরমে ছুটি পড়ে যাবে না? হ্যাঁ, এপ্রিলের 30 তারিখে বুবাইকে গিয়ে নিয়ে আসতে হবে। আমাকে তোমার সাথে নিয়ে যাবে এবার? সঞ্চারী বলল। অমলেন্দু বিস্ময়ে ওর দিকে তাকালো। এবার থেকে বুবাই তার মায়ের কাছে থাকবে। পুতুল তুমি? অমলেন্দু ওর দুহাত চেপে ধরল। আমার ছেলে আর কষ্ট পাবে না, সঞ্চারী বলল। অমলেন্দু আর নিজেকে সংবরণ করতে পারল না, প্রকাশ্যে জড়িয়ে ধরল সঞ্চারীকে। সেদিন রাতে অমলেন্দু সঞ্চারীর বাংলোতে ছিল। সকাল 6:45 ফ্লাইট ধরতে হবে। 5টায় দমদম এয়ারপোর্টে পৌঁছতে হবে। যোধপুর পার্কের অমলেন্দুর বাড়ি থেকে সেটা বেশ দূর। সেই রাতটা দুজনে বসে বসে গল্প করেই কাটিয়ে দিয়েছে। দুজনের চোখে আগামী জীবনের স্বপ্ন। দিগন্তে রাঙা আলোর আভা ছড়িয়ে পড়েছে। 4:30টার সময় এয়ারপোর্টের জন্য রওনা হয়ে গেল দুজনে বাগডোগরা থেকে গাড়ি নিয়ে রওনা দিল দার্জিলিংয়ের অভিমুখে। প্রায় 3 ঘন্টার পথ। অমলেন্দু মুগ্ধ নয়নে চেয়ে আছে সঞ্চারীর দিকে। সে তাকে বিপদের দিনে ছেড়ে চলে গিয়েছিল, আর আজ এই ময়ূসী নারী তার সন্তানকে বুকে তুলে নিতে চলেছে। সেদিন বাবার সাথে সঞ্চারীকে দেখে বুবাই আনন্দে ছুটে আসলো। মা, তুমি চলে এসেছো ভগবানের বাড়ি থেকে? আমি খুব রাগ করেছি ঠাকুরের ওপর, আমার আরই ভগবানের সাথে। আচ্ছা মা, তুমি আর কোনোদিন যাবে না তো তোমার বুবাইকে ছেড়ে? ছোট্ট বালক মায়ের গলা করে বলল, না বাবা, মা কখনো কোথাও যাবে না, আমরা সবাই মিলে একসাথে থাকবো। সঞ্চারী বুবাইকে কোলে তুলে নিল আর চুমুতে চুমুতে তার মুখ ভরিয়ে দিল। তার দু চোখে আজ প্লাবন এসেছে, কিন্তু এটা আনন্দনাস্য। অমলেন্দু নীরবে পাশে দাঁড়িয়ে তার চোখে অশ্রুধারা। সঞ্চারী বলল, সবাই মিলে এবার একসাথে থাকবো। আমি আজ বুবাইয়ের মা বাবা তাদের সন্তানকে নিয়ে ফিরে যাচ্ছে তাদের হারিয়ে যাওয়া সুখ নিরে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।